আমরা সাকিবকে কালকে দেখেছি একটা বল উপরে উঠে খেলেনি যে ও খেলবেই না, ও আউট হবেই না। রিশাদকেই মনে হয় লেগ স্পিনার আমাদের সফলতার একটা অন্যতম কারণ কিন্তু রিশাদ হবে, আমি খুব বিশ্বাস করি এটা। তামিম ন্যাচারালি অটোমেটিক চয়েস। এখন ল্যাকিংস বলতে তো আমরা জানি যে আমাদের টপ অর্ডারে একটা ভালো রান দিচ্ছে না টপ অর্ডারে, এটাই আমাদের সবচাইতে সফল টি-20 বিশ্বকাপ হবে। কিন্তু সুপার এইট নিয়ে আমরা আসলে সোফার কতটা নিশ্চিত? বেশ নিশ্চিত। আমার মনে হয় যে যে অবস্থায় আমরা এখন আছি, যদি আমি ভয়টা পাচ্ছি না যে শেষ ম্যাচে আমি হেরে যাবো, সেটা এখন আমার কাছে মনে হয় খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হবে শেষ ম্যাচে যদি নেপালের সাথে হারি। এর কারণ হচ্ছে যে দলটা বোধহয় এখন একটা আপওয়ার্ড ডিরেকশানে যাচ্ছে। দলটার মধ্যে কনফিডেন্সের যে সমস্যা ছিল, ইন্ডিভিজুয়াল কারো পারফরমেন্সের মধ্যে যে সমস্যা ছিল, সেটা দূর হয়েছে কিন্তু। এবং সে কারণেই বিশ্বকাপ শুরু হওয়ার ইমিডিয়েট আগে দলের যে অবস্থা ছিল তার চাইতে দল এখন অনেক ভিন্ন একটা অবস্থায় আছে। কিন্তু শেষ ম্যাচে নেপালের সাথে আমরা একটা ভালো ম্যাচ জিততে পারবো এবং ভালো মার্জিন নিয়ে জিততে পারবো আমার ধারণা। যদিও নেদারল্যান্ডসের একটা ম্যাচ আছে মেবি বিহার বিপক্ষে, শ্রীলঙ্কার সাথে। শ্রীলঙ্কার বিপক্ষে, সেখানে যদি শ্রীলঙ্কা নেদারল্যান্ডসকে হারিয়ে দেয় তাহলে তো বোধহয় উইদাউট মানে নেপালের সাথে খেলার আগেই হ্যাঁ, আমাদের জন্য এখন ব্যাপারটা সহজ। যদি শ্রীলঙ্কা নেদারল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে আমরা এখন থেকে বলতে পারি যে আমরা নেক্সট রাউন্ড চলে গেছে। বাট আমার মনে হয় যে সেটা না ভেবে আমাদেরকে নেপালের সাথে জিততে হবে, কারণ নেপাল আমাদের তুলনায় একটু 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 নিচু সারির দল। বাট খুব দুর্বল প্রতিপক্ষ সেটাই বলছি না, আমাদের জন্য একটু সহজ প্রতিপক্ষ। এবং আমরা যে অবস্থায় আছি সেখানে নেপালকে হারানোর মতো শক্তি আমাদের আছে, এবং সেটা মাথায় রেখেই আমাদের চিন্তা করা উচিত। আর কে জিতলে, কোথায় কে হারলে আমাদের উপরে আমাদের যা সুযোগ তৈরি হবে, তার সাথে বোধ হয় ওইভাবে ভাবলে যেটা হবে যে ওই ভাবনাটা আমাদের পরবর্তী রাউন্ডকেও কাজে আসবে। একটা ব্যাড থিংস আমরা বরাবরই ক্যারি করি এবং এখনও যেটা আমাদের মধ্যে রয়ে গেছে, সেটা বিশ্লেষক বলি, সেটা রিপোর্টার্স বলি, যেটা ক্রিকেটার বলি, কোচ বলি, আমরা ম্যাচ জিতলেই মানে সেই জেতা ম্যাচে আমাদের যে ল্যাকিংসগুলো থাকে সেগুলো আর সামনে আনি না, বরং স্কিপ করে যাই। যার জন্য বোধহয় ওই ব্যাপারগুলো হচ্ছে ক্যারি করতেই হয়, করতেই থাকে, দল করতেই থাকে। আমি যদি কালকের ম্যাচটা আপনাকে ওভারঅল একটু বিশ্লেষণ করতে যাই, আপনি কি কি ল্যাকিংস দেখেছেন যেগুলো ইমপ্রুভ করা খুবই জরুরি? না, ল্যাকিংস বলতে তো আমরা জানি যে আমাদের টপ অর্ডার আমাদেরকে সেভাবে ভালো রান দিচ্ছে না টপ অর্ডারে। এছাড়া কিন্তু মিডল অর্ডারে কেউ না কেউ রান করছে, কিংবা বলারদের কাজ করছে। হ্যাঁ, বোলিংয়ে হয়তো কোনো দিন একজন হয়তো পারফর্ম করেনি বা দুইজন হয়তো পারফর্ম করেনি, কিন্তু অন্যরা সেটা মেকআপ করেছে। ব্যাটিংও কিন্তু অন্যরা সেটা মেকআপ করেছে। বাট টপ অর্ডারের এই ফেলিয়ারটা অন্যদের পক্ষে মেকআপ করাটা খুব কঠিন। আমার মনে হয় ওই জায়গাটায় আমাদের একটা ঘাটতি রয়ে গেছে, এটা আমরা এখনও মিট আপ করতে পারিনি। টপারের যে নামগুলো মানে আছে সেগুলো আপনার স্টুডেন্টস, আপনি তাদের সাথে কাজ করেছেন। অ্যাকচুয়ালি মানে এই যে ব্যাট প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে সেই সময়টাও কিন্তু লম্বাই হয়ে আসছে ধীরে ধীরে। আসলে ওদের কাম ব্যাক করার মানে সুযোগ আছে, ম্যাচ আছে সামনে। মানে কি করলে কাম ব্যাকটা ইজিলি হবে, কিংবা মনোসংযোগ কিংবা টেকনিক, আসলে মানে প্রবলেমটা কোথায় আপনার? আমার মনে হয় একটা একটা এই সময় যেটা হয় যে বাইরে যাই চিন্তা করুক, যাই প্ল্যান করুক না কেন, যখন মাঠে ব্যাট হাতে যায় সেই প্ল্যানটা হয়তো মাথায় আর থাকে না। যেমন শান্তকে আমরা যেভাবে কালকে আউট হতে দেখলাম, আমি নিশ্চিত যে এরকম কোনো প্ল্যান ওর ছিল না। কিন্তু হিট অফ দ্য মোমেন্টে 2-3টে বল যখন ডট হয়ে যায় তখন ব্যাটসম্যান অনেক প্রেশারে পড়ে যায়, এবং একজন ব্যাটসম্যান যে বেশ কিছুদিন ধরে রান করছে না সে অনেক চাপে থাকে, এবং সে যদি অধিনায়ক হয় তার চাপটা আরও বাড়ে। এবং হঠাৎ করেই হয়তো এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে যেটার জন্য পরে সে হয়তো নিজেই রিগ্রেট করে। সো আমার মনে হয় যে ডেফিনিট একটা প্ল্যান দরকার। যারা ভালো করছে না তাদের একটা প্ল্যান রাখা দরকার। লিটন কুমার দাসের কালকে যেমন সুযোগ ছিল, ও যখন গিয়েছে তার ঠিক আগেই একেবারে 18 রান নিল তামিম, 18 রান নিল। তার মানে মোমেন্টামটা আমাদের দিকে আছে এবং রান উঠেছে বোর্ডে। ওর সুযোগ ছিল একটু সময় নেওয়া, লিটন তামিমকে সাপোর্ট দেওয়া এবং নিজে আস্তে আস্তে গুছিয়ে নেওয়া। তামিম কিন্তু ভালোই ব্যাটে বলে করছিল। এটা করতে পারলে আমরা বোধহয় কালকে 180 থেকে 190 রান করতে পারতাম, লিটন যদি উপর থেকে খেলতে পারতো। এবং এই প্র্যাকটিসটা আমাদের করতে হবে। আমরা বোধহয় এই মুহূর্তে বোধহয় কোনো রকমের পরবর্তী রাউন্ডের কথা যাওয়ার চিন্তা করছি, কিন্তু পরবর্তী রাউন্ডে গেলে কিন্তু বড় বড় দলের সাথে খেলা হবে এবং ওখানে ইউএসের মতো উইকেট থাকবে না, ওখানে হয়তো রান একটু বেশিও হতে পারে। সেটার প্রস্তুতিও কিন্তু আমাদের নেওয়া দরকার। কিন্তু সো কালকে সেই সুযোগ ছিল লিটনের। সো আমার মনে হয় যে যারা একটু খারাপ করছে তারা কোনো ডেফিনেট প্ল্যান নিয়ে মাঠে আসছে না, কিংবা প্ল্যান থাকলেও মাঠে এসে
সেটা এক্সিকিউট করতে পারছে না বা এক্সিকিউট করতে ভুলে যাচ্ছে? হ্যাঁ, আমি পরবর্তী রাউন্ডের কথা পরেই আসি। আগে ওই কথাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যালকুলেটিভ ক্রিকেট বলতে যাকে যা বোঝানো হয় যে আমার পার্টনার হচ্ছে এই ওভারে কত রান করে দিয়ে গেছে, সো আমাকে মানে স্টে করতে গেলে কি করা দরকার, এই ব্যাপারগুলো আসলে কি মিসিং লিটন শান্তদের মধ্যে? না, মিসিং না, আমার মনে হয় যে প্রেশারটা একটু বুঝতে হবে, কারণ ওরা নিজেরা ব্যক্তিগতভাবে কন্ট্রিবিউট করতে পারছে না, এটা নিশ্চয়ই ওদেরকে দারুণভাবে কোণঠাসা করে রাখে, কিন্তু মানসিকভাবে ওরাও চায় দলের জন্য কিছু করতে। দলটা একটা ম্যাচ জিতছে কিংবা একটা ম্যাচ জিতবে কি জিতবে না সে সংখ্যায় আছে, সেখানে ওকে দলে নেওয়া হয়েছে দলে ভালো করার জন্য। সেখানে যখন একজন ব্যর্থ হয় তার ভেতরটা কিন্তু সেভাবে ডিস্টার্ব হয়, এবং সেটা ডিস্টার্বেন্সটা এত বড় একটা প্ল্যাটফর্ম, এমন একটা ম্যাচ যেটা জিতলেই আমরা পরবর্তী রাউন্ডে চলে যেতে পারবো, চাপটা কিন্তু অনেক বেশি। তো সেখানে অনেক সময় যেটা হয় যে যারা খুব খুব মেন্টালি ম্যাচিউর না, তারা একটু এলোমেলো হয়ে যায়, কিন্তু অনেক সময় যারা খুব মেন্টালি ম্যাচিউর, আমরা সাকিবকে কালকে দেখেছি একটা বল উপরে উঠে খেলেনি, হি ওয়াজ সো ডিটারমাইন্ড যে ও খেলবেই না, ও আউট হবেই না, এবং নিচে খেলবে এবং খেলতে খেলতে যা হয় তাই করবে। সো সেই জায়গাটায় ওই ম্যাচিউরিটি সবার মধ্যে নেই, সেটা দরকার। বাট আসার কথা হচ্ছে যে দলের কাজটা কিন্তু ম্যাচ জেতা, দল কিন্তু ম্যাচটা জিতেছে যার পারফরমেন্সের কারণে হোক না কেন, এবং আমাদেরকে একটা সুযোগ তৈরি করে দিয়েছে, যারা ভালো খেলছে না তাদেরকে সময় দিয়েছে, তোমরা ভালো খেলো তাহলে এই দলটা আরও ভালো হবে। এটা কিন্তু আসার কথা। একটা দলে সবসময় সবাই ভালো খেলবে না, কিন্তু কেউ খুব খারাপও খেলতে পারে। আমরা ভুলে যাচ্ছি মুস্তাফিজের কথা। মুস্তাফিজের কারণেই অনেক সময় ভালো হয়েছে, ওর কারণেই কত ম্যাচ আমরা হেরেছি। হয়তো শেষ ওভারে গিয়ে 22 রান দিয়েছে, 23 রান দিয়েছে, এক ওভারেই খেলা শেষ হয়ে গেছে। সো এরকম ঘটনা কম ঘটেনি কিন্তু। সো আমার মনে হয় যে এইসব পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম। বাট আমাদের ভাগ্য ভালো যে আমরা তারপরও ম্যাচ জিতেছি এবং পরবর্তী রাউন্ডের একটা সম্ভাবনা আমাদের আছে। আমরা যদি এর মধ্যে এই খেলোয়াড়দেরকে গুছিয়ে নিতে পারি একটু, বোঝা যাচ্ছে যে আমাদের সব এরিয়াগুলিতে আমরা ভালো করছি, শুধু ওই জায়গাটা আমরা যদি একটু গুছিয়ে নিতে পারি, এই দলটা কিন্তু পরবর্তী রাউন্ডে গিয়েও কিন্তু বেশ অন্য দলকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলতে পারে। আপনি একবার আমার সাথে এগ্রি করেছিলেন যে আমরা যখন হোমে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলি, এরপরে হচ্ছে ইউএসের বিপক্ষে সিরিজ খেলি, তখন দল বেশ ভালো একটা প্রেশারের মধ্যে ছিল, কেননা ছোটো দল, তাদের বিপক্ষে একটা ম্যাচ হারলেই অনেক তোলপাড় হয়ে যাবে। সেখানে সিরিজই হেরে বসলো ইউএসের বিপক্ষে। ঠিক দিস পয়েন্ট অফ ভিউ আমি মার্ক করতে চাচ্ছি নেপালের বিপক্ষে ম্যাচটা, এখানে আসলে কতটা প্রেশার থাকবে বাংলাদেশ দলের জন্য, আর রিল্যাক্টেন্ট ক্রিকেটই খেলতে বলবেন? আমার মনে হয় তুলনামূলক একটু কম প্রেশার থাকবে, দুটো কারণে। একটা হচ্ছে যে নিজেদের উপর বিশ্বাসটা এখন আগের তুলনায় বেশি। এখন বোধহয় বাংলাদেশ এই চিন্তা নিয়ে মাঠে নামবে না, আজকে যদি হেরে যাই এই চিন্তাটা নিয়ে বোধহয় মাঠে নামবে না বাংলাদেশ। অনেক ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামবে। কালকে কিন্তু তহিদুদ্দিন রান করেনি, কিন্তু সাকিব আল রান করেছে। সো এখন কি হচ্ছে, প্রতিদিন হয়তো সবাই রান করবে না, কিন্তু কেউ না কেউ রান করবে, এই জায়গাটায় এসছে। কিন্তু আমরা তহিদুদ্দিন রান করেনি, সাকিব করেছে, মাহমুদুল্লাহ করেছে, আবার জাকির আলীও করেছে, তার মতো করে ছোট্ট করে একটা রান করেছে কিন্তু। সো রানে আছে কিন্তু কিছু কিছু ব্যাটসম্যান। সো আমি বলছি যে শুধু টপ অর্ডারটা যদি এখানে যোগ দিতে পারে, লিটন কুমার দাসের মধ্যে একজন খেলোয়াড় যদি এখানে যোগ হয়, তাহলে কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা দলে পরিণত হতে পারে। কিন্তু যেহেতু এর বোলিং শক্তিটা কিন্তু পরীক্ষিত, এই দলটা যথেষ্ট ভালো করতে পারে। পরের রাউন্ডে যাচ্ছে সুপার এইটে, যে দলগুলো মুখোমুখি হতে পারে বাংলাদেশ, বিগ নেম, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এখন যে ব্র্যান্ডের ক্রিকেট খেলা শুরু করেছে বাংলাদেশ দল, সবেমাত্র গা ঝাড়া দিয়ে উঠেছে বলা চলে, মানে ওইখানে গিয়ে এই ব্র্যান্ডের ক্রিকেটই মানে চান, নাকি এর চেয়ে মানে এক স্টেপ এগিয়ে মানে খেলতে হবে বাংলাদেশকে? আমার মনে হয় একটু নির্ভর হয়ে খেলবে বাংলাদেশ, পরবর্তী রাউন্ডে গেলেই একটু নির্ভর হয়ে খেলবে। কারণ এটা তো সত্যি যে আমরা যদি পরবর্তী ম্যাচটা জিততে পারি, এটাই আমাদের সবচাইতে সফল টি-20 বিশ্বকাপ হবে। কিন্তু অলরেডি খেলা শেষ হয়নি এখনও, বিশ্বকাপের প্রায় অনেক কিছুই বাকি, তার মধ্যেই শুরুতেই এটা আমাদের সেরা বিশ্বকাপ হয়ে যাবে। কিন্তু সো এক ধরনের নির্ভর মানসিকতা থাকবে দলের। কিন্তু অ্যাট দ্য সেম টাইম দল বোধহয় এটা প্রমাণ করতে চাইবে যে আমরা ঠিক এমন একটা দল নই, আমরা চাইতে ভালো দল। এবং সেই ক্ষুধাটা বোধহয় আস্তে আস্তে আসবে, এবং সেই কি বলবো, এনজয়মেন্টটা, সবাই মিলে এনজয় করাটা, সেটা বোধহয় আস্তে আস্তে আসা শুরু করবে এখন। এবং মাঠে নামবে, বিপক্ষ দলকে চোখে চোখ রেখে খেলতেই মাঠে নামবে। এবং আমরা এই বিশ্বকাপে অলরেডি দেখেছি কিন্তু বড় বড় দলগুলি ছোটো ছোটো দলের সাথে হেরেছে কিংবা চাপে পড়েছে। এগুলি সবই আমাদেরকে ইন্সপায়ার করবে ভালো খেলতে, এবং পাশাপাশি আমরা নিজেরা ভালো খেলছি। সো এখন সব কিছুই সম্ভব,
সব কিছু কিন্তু সম্ভব। আমরা যদি ধরে নিচ্ছি যে ওই দল এরকম দেখে ওই দলকে আর হারানো যাবে না, এই চিন্তাটা বোধহয় অনেক কম থাকবে এখন। প্রেশার বাড়তে বাড়তে বোধহয় অনেকটাই বেড়ে গেছে। আমি যদি হচ্ছে নাজরুল শান্ত, লিটন কুমার দাসের কথা বলি, রান পাচ্ছেন না তারা, দিন দিন চাপটা বাড়ছে। ঠিক এমন একটা জায়গা থেকে আসলে তাদের প্রতি আপনার যদি কোনো মেসেজ থাকে। না, মেসেজটা খুব সোজা। একটা দলের কাছে আমরা কী চাই? দলে যদি সবাই রান করতো, হেরে যেত, আমরা কি খুশি হতাম? আমরা খুশি হতাম না। দলে যদি সবাই রান বাজে খেলে এবং দল যদি জিতে যায়, উইয়ার হ্যাপি, কারণ ওখানে আমরা গিয়েছি জিততে। আমরা জিততে পারলে আমরা পরবর্তী রাউন্ডে যেতে পারবো, জিততে পারলে আমাদের উপরে যাওয়ার সুযোগ থাকবে। আলটিমেট অবজেক্টিভ হচ্ছে জেতাটা। সো এই দলটা জিতেছে কিন্তু। এবং আমরা যখন বিচ্ছিন্নভাবে অন্যদেরকে দেখব, তখন কিন্তু দলটাকে আমরা আলাদা করে ফেলবো। কিন্তু ওরা খুব ভালো খেলছে না দেখে ওদের উপর ওরা খুব বাজে করছে, দল ওদেরকে চাপে ফেলে দিচ্ছে। সো দলকে আমরা কিন্তু ভাগ করে ফেলছি। কিন্তু আমার মনে এটা করা ঠিক হবে না। ওরা সবাই মিলেই খেলছে, কেউ ভালো কেউ খারাপ, কিন্তু রেজাল্ট এনে দিচ্ছে। আমরা শুধু আশা করতে পারি যারা ভালো খেলছে না তারাও ভালো খেলা শুরু করবে, তাতে দলটা শক্তিশালী হবে। এই মানসিকতা নিয়ে যদি দলটা সামনে এগোতে থাকে, তাহলে ওদের পক্ষে ফিরে আসাটা সহজ কিন্তু ওদেরকে যদি আমরা আলাদা করে দেখি যে এদের কারণে আমরা ভালো খেলতে পারছি না, ফিঙ্গারিং করতে থাকি, ওদের আঙুল দিকে দেখাতেই থাকি বারবার, ওরা ফিরে আসতে পারবে না। কিন্তু আমার মনে হয় দলের যারা আছে ভালো খেলছে তারা সবাই ওদের পাশে আছে, এবং এই কারণেই বোধ হয়, এবং আমরা যদি ওদের পাশে থাকি ওদের জন্য ফিরে আসা সহজ হবে। তাই এখন কিন্তু কোনো উপায় নেই লিটন কুমার দাস কিংবা নাজমুল শান্তকে ফিরিয়ে আনার, অন্য খেলোয়াড়দের নিয়ে আসার কোনো সুযোগ নেই। কিন্তু এখন যে সুযোগ আছে এদের ভালো খেলানোর, এরা যদি ভালো খেলে আমাদের দল ভালো করবে। আমার মনে হয় সেই কারণেই সবার উচিত ওদের পাশে থাকা। ওদের সমালোচনা করে আমরা কিচ্ছু পাবো না। ওদের সমালোচনা করলে যেটা হবে, হ্যাঁ আমি যে বলেছিলাম না ও খেলতে পারবে না, সেটাই হলো, আমার কোনো লাভ হবে না। কিন্তু ওদের পাশে থাকলে ওরা হয়তো সাহসটা পাবে। সেক্ষেত্রে হয়তো আজ যে 2 রান করছে, কালকে সে হয়তো 22 রান করবে, সেটাই দলের লাভ। তো আমার মনে হয় ওদের পাশে থাকা উচিত এই সময়টা, এবং ওদের যে অর্জনটা, দল হিসেবে ওদের যে অর্জনটা, সেটা সেলিব্রেট করা উচিত। দল হিসেবে ওরা অলরেডি অর্জন করেছে, কিন্তু 2টো দলকে হারিয়েছে এবং বড় একটা দলকে প্রায় হারিয়ে দিয়েছিল, তৃতীয় একটা দলকে হারানোর সামনাসামনি যাচ্ছে এবং পরবর্তী রাউন্ডে যাওয়ার একটা সম্ভাবনা ওরা তৈরি করেছে। সো সেলিব্রেট করার কিন্তু একটা সময়, কিন্তু এটা আমাদের উচিত সেলিব্রেট করা এবং ওদের পাশে থাকা, তাহলে ওরা অনেক ভালো খেলবে। ব্যাটিং অর্ডারে রিশাফল করেছেন, আমরা শান্তকে ওপেনিং করতে দেখে দেখছি, সৌম্য এখন বাইরে। নেপালের বিপক্ষে ম্যাচের আগে যদি বাংলাদেশ কনফার্ম হয়ে যায় সুপার 8, তাহলে কি আপনি কি আসলে সৌম্যকে ওপেনিংয়ে দেখতেছেন এই 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 কম্বিনেশনটা? না, আমার মনে হয় না যে লিটন কুমার দাসকে বোধহয় সরানোটা সম্ভব হবে না ওর উইকেট কিপিংয়ের জন্য। তামিম ন্যাচারালি অটোমেটিক চয়েস এখন। আর বাকি থাকছে কিন্তু শান্ত যেহেতু অধিনায়ক, শান্তকে আমার মনে হয় না সরানোর সুযোগ আছে। তো যেটা হতে পারে যে নিচের থেকে কাউকে ওপেন করানো যায় কি না, এবং শান্তকে নিচে নিয়ে আসা যায় কিনা, ফ্লোটিং একটা পজিশন দেওয়া যায় কিনা, সেটা দেখা যেতে পারে। নিচে এমন কেউ আছে কিনা যে ওপেন করতে পারে। আমরা অনেক সময় দেখেছি কিন্তু এইরকম একটা পরীক্ষা নিরীক্ষা আমরা অনেক সময় অনেক দলকে করতে দেখেছি। সো সেরকম একটা হতে পারে ফর দ্য টাইম বিং। অধিনায়ক দলের স্বার্থে নিজের সেই জিনিসটা করতে পারে। আমার মনে হয় অনেকে এটা ফিল করতে পারে যে ক্যাপ্টেন খেলতে পারছে না, নিচে চলে যাচ্ছে, ওর 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 সম্মানের ব্যাপারটা চলে আসে এখানে। আমার মনে হয় দলের স্বার্থে এগুলো যদি মেনে নেয়, তাহলে বোঝা যাবে হি ইজ এ ক্যাপ্টেন। একটা নেতৃত্বে যে থাকে, দলের স্বার্থে তাকে হয়তো অনেক কিছু করতে হবে, অনেক সময় নিজেকেই হয়তো ছোটো করতে হবে। ছোটো করা না, এটা অবশ্য দলের স্বার্থে একটা সিদ্ধান্ত নেয়। সো এমন হতে পারে যে সে নিচে একটা পজিশন নিল, যদি ব্যাপারটা এমন দাঁড়ায় যে না ওখানে করা ওর কমফোর্টেবল ফিল করছে না, ওখানে পারফর্ম করতে পারছে না। আমাদের যে সমস্যাটা হচ্ছে, উপরে যদি পারফরমেন্সটা না আসে, উপরের ওভারগুলো আমরা ব্যবহার করতে পারছি না, এবং উপরের থেকে যদি দ্রুত উইকেট পড়ে যায়, মিডল অর্ডারটা খুব প্রেশারে পড়ে যায়। সো ও যদি নিচে এসে খেলে, উপর থেকে যদি একটা ভালো পারফরমেন্স আসে, আমাদের মিডল অর্ডারে এখনও যথেষ্ট খেলোয়াড় আছে, তারা ওখান থেকে টেক ওভার করতে পারবে। সো উপরের চাপটা কম হয়। উপর থেকে কালকে একজন খেলেছে একটু, আর সাকিব আল হাসান খেলেছে একটু, সেও একেবারে উপরের প্লেয়ার না, মিডল অর্ডারের প্লেয়ার। এতে কিন্তু আমরা পুরো বিশ্বকাপ খেলতে পেরেছি বা একটা স্কোর করতে পেরেছি। সো এরকম একটা চিন্তাভাবনা হতে পারে। এটা অবশ্য পুরো দলের ব্যাপার বা ক্যাপ্টেনের ব্যাপার, সে কীভাবে বা অন্যরা কেউ এই দায়িত্ব নিতে রাজি আছে কিনা সেটার উপর ডিপেন্ড করবে। বাট অনেক রকম হতে পারে, হিসেব নিকাশ অনেক রকম হতে পারে। দলের স্বার্থে যেটা সবচাইতে ভালো হয় সেটা নেওয়া উচিত, কারণ ভালো একটা জায়গায় আছে। আবার অনেক সময় বেশি পরিবর্তনটাও ভালো না, বেশি পরিবর্তনটাও দলকে ডিস্টার্ব করে। সে সব কিছু ভেবে চিন্তেই দল নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে যে কী করলে সবচেয়ে ভালো হয়। কালকে একটা ব্যাপার যেটা মনে হয়, সেটা মানে ব্যাকফুটেও মনে হয় যে বডি ল্যাঙ্গুয়েজেও পিছিয়ে মনে হয়। লিটন কুমার দাসের কথা বলছি, একটা স্ট্যাম্পিং নিশ্চয়ই আপনি দেখেছেন
ফ্র্যাকশন অফ সেকেন্ডস। আর বডি ল্যাঙ্গুয়েজেও কিন্তু সে মানে আমার মনে হলো যে বুস্টটাকে শুধু ব্যাটে বলেটা হলেই বোধ হয় লিটন। হ্যাঁ, এটা কিন্তু খুব রিলেভেন্ট কথা। আমার মনে হয় যে ও যদি মনে মনে নিজের ব্যাটিং নিয়ে চিন্তায় থাকতো বা ডিপ্রেস থাকতো, তাহলে ওই ধরনের স্টাম্পিং করতে পারে। ও কী ধরনের প্রস্তুতি ছিল ওর মধ্যে, মানে একেবারে রেডি ছিল ওরকম একটা কিছু করার জন্য, এবং ওটা সম্ভব যখন সে পুরোপুরি খেলার ভিতরে থাকে। এবং আমার মনে হয় যে মেন্টালি খুব একটা খারাপ অবস্থা আছে আমার মনে হয় না ওইটা, ওই কারণেই। সো ব্যাটিংয়ে হয়তো আমরা ওকে একটা ভালো অবস্থাতে দেখতে পাবো খুব খুব দ্রুতই। নেপালের বিপক্ষে বা যদি ম্যাচটা রিল্যাক্টেন্ট হয়। না, রিল্যাক্টেন্ট হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু বিশ্বকাপে রিল্যাক্টেন্ট ওইটাই বলতেছি যে এর আগে বাংলাদেশ সুপার 8 নিশ্চিত হয়ে গেল। হ্যাঁ, যদি এমন হয় যে নেদারল্যান্ড হেরে গেল শ্রীলঙ্কার কাছে, বাংলাদেশের যে সুপার লিগটা চলে টপ 8-এ যাওয়াটা নিশ্চিত হয়ে গেছে, তখন তো আরও নির্ভয়ে খেলবে। বাট লিটনের উচিত খুব পজিটিভ মাইন্ডসেট নিয়ে খেলা, পজিটিভ মেন্টালিটি নিয়ে খেলা। কালকে যেই উইকেটটা খেলা হয়েছে, লিটন যদি চাইতো 70, 80, 90 কিংবা 100 রানের একটা ইনিংস খেলতে পারতো। কালকে যে উইকেট ছিল মিস করেছে আমি বলবো। সো ওর উচিত পজিটিভ থাকা, এবং এবং একটা প্ল্যান করে খেলা, গেম প্ল্যান করে খেলা। আমরা কত রানে আছি, কোথায় আছি, আমাদের দলটা এখন কোথায় আছে, সামনে আর নেক্সট 2-4 ওভারে কোথায় যেতে পারলে আমার দলটা ভালো হবে, পার্টনার কেমন খেলছে, বলিংটা কেমন, উইকেটটা কেমন, হ্যাঁ, কত রান করা দরকার আমাদের, এইসব বিবেচনা করেই যদি ও খেলে, আমার মনে হয় ওর জন্য সহজ হবে। অনেক সময় এইসব মাথায় আর থাকে না, আমি রান করতে পারছি না, আমার রান করতে হবে, এটাই আমাকে অস্থির করে ফেলে অনেক সময়। তখন অন্য সব কিছুর কথা আর মাথায় আসে না তখন। তো ওখান থেকে বেরিয়ে আসতে পারে, একটা প্ল্যান নিয়ে খেলাটা খুব জরুরি হবে। লাস্ট ওয়ান, রিশাদ ন্যাশনাল টিমে একজন লেগ স্পিনার, যা মানে লেগ স্পিনার বলতে আমরা মানে কোনো ক্রিকেটার আছে এটা বোধহয় ভুলতেই বসছিলাম বাংলাদেশের ক্ষেত্রে। তো রিশাদ হোসেন আসলেন এর আগে মানে ওইভাবে আমিনুল বিপ্লব আর জুবাইর লেখন দুজনকে কোথায় দেখেছিলাম, তারা বেশ দিন সার্ভিস দিতে পারেনি, বাট ওইভাবে আলোতেও আসতে পারেনি। রিশাদ হোসেন টিকে আসে, নতুন একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে যাচ্ছেন কিনা রিশাদ? না, আমার কাছে রিশাদ কি মনে হয় লেগ স্পিনার। এছাড়া কিন্তু লিখন বোধহয় আরেকজন যে লেগ স্পিনার ছিল, কিন্তু কিছুটা ওর নিজের কারণে, কিছুটা পারিপার্শ্বিক কারণে ও খুব বেশি উপরে উঠতে পারলো না। এর বাইরে যারা ছিল তারা কিন্তু সে অর্থে লেগ স্পিনার, সবাই ব্যাটসম্যান ছিল। আমরা তানভীরকেও দেখেছিলাম ন্যাশনাল টিমের মধ্যে খেলেছে লেগ স্পিনার হিসেবে, বাট মূলত সে ব্যাটসম্যান, কিন্তু হাত ঘুরালে লেগ স্পিনার হয়ে যায় না। রিশাদ ইজ এ প্রপার লেগ স্পিনার। এবং এটা আমি বলতে চাই যে ওকে কিন্তু বেশ অনেকদিন আগে থেকে, যখনই প্রথম দেখেছি তখনই আমি বুঝতে পেরেছিলাম, বা আমি তখন থেকে মন্তব্য করা শুরু করেছি, কিন্তু ওকে নিয়ে মন্তব্য করা শুরু করেছি যখন ও অলমোস্ট কোনো সাকসেসও ছিল না, তখনই মন্তব্য করা শুরু করেছি ওর অ্যাকুরেসি নিয়ে, ওর বল ঘোরানোর ক্যাপাসিটি নিয়ে, যে বাউন্স পায় সেগুলি নিয়ে। এবং আমার তখনই ধারণা হয়েছিল এর মধ্যে সম্ভাবনা আছে, কিন্তু চাপের মধ্যেও কী করে এটা তখন দেখার সুযোগ ছিল না। কিন্তু আস্তে আস্তে এখন দেখতে পাচ্ছি চাপের মধ্যেও নিজেকে সে একই জিনিস করতে পারে। এটাই হলো একটা ক্যারেক্টার বড় প্লেয়ারের, খুব চাপের মধ্যেও নিজের কাজটা এলোমেলো করে ফেলে না। সো এই জিনিসটা ওর মধ্যে আছে, এটাকে বারবার প্রমাণ করছে। গতকালও কিন্তু প্রথমের দিকে মার খেয়েছে, খারাপ বল করেছে তা না, কিন্তু লেগ স্পিনার উপরে বল করবেই, রিচে বল করবেই, এবং এটা যদি ব্যাটে বলে হয়ে যায় 6 হবে, কিন্তু তারপরেও যে নিজেকে ধরে রাখার ব্যাপারটা, সেটা অসাধারণ। বাংলাদেশের একজন খেলোয়াড়ের জন্য অসাধারণ ব্যাপার। এবং আমার মনে হয় ওর কারণেই আমরা 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 পরবর্তী সেকেন্ড রাউন্ডে আমাদের সফলতার একটা অন্যতম কারণ কিন্তু রিশাদ হবে, আমি খুব বিশ্বাস করি এটা।